নিস্তব্ধ রাত, মাথার উপরে আকাশটা আজ একদম স্বচ্ছ। লক্ষ লক্ষ তারা ঝিকমিক করছে, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে মিশে আছে এক হাড় কাঁপানো শীতলতা। শীতের ধারালো বাতাসটা যেন চামড়া ভেদ করে হাড়ের ভেতর গিয়ে বিচ্ছে। গোরস্থানের কাজ শেষ করে করিম আর রতন সবেমাত্র বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন সময় নিস্তব্ধতা চিরে গ্রামের চৌকিদার মোতালেবের ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল। সে হাঁপাতে হাঁপাতে গোরস্থানের লোহার গেটে এসে থামল। তার হাতের পুরনো টর্চ লাইটটা কাঁপছে, আর তার ফ্যাকাশে মুখে ফুটে উঠেছে অবর্ণনীয় এক আতঙ্ক। করিম, ও করিম, আল্লাহ দোহাই লাগে, জলদি ভ্যানটা বাইর করো, দেরি করো না বাপ। কি ব্যাপার মোতালেব ভাই, এত রাইতে আপনি এই রকম জানিয়া দৌড়াইতাছেন কেন? মুখ দিয়া তো কথা বাইরইতাছে না আপনার। সর্বনাশ, বড় সর্বনাশ হইয়া গেছে। গ্রামের পূব দিকের ওই অভিশপ্ত পোড়া বাড়ির কথা মনে আছে না? ওইখানের বিশাল আম গাছটায় কেডা জানি গলায় দড়ি দিয়া জ্বলতাছে। আমি রাইতে পাহারা দিতে গিয়া অভ্যাসবশত টর্চটা মারছিলাম, আর অমনি ও খোদা, ওই দৃশ্য বলতে পারুম না। বাতাস দিতাছে, আর সাদা কাপড় পরা লাশটা একবার ডাইনে আর একবার বায়ে দুলতাছে। মনে হইতাছে লাশটা যেন আমার দিকে চাইয়া আছে। কি কর মোতালেব ভাই, ওই পোড়া বাড়ি, ওই আনে তো দিনের আলোতেই কেউ যাওয়ার সাহস পায় না। মাইনসে কয় ওই হানে জিন পরির আসর আছে। আর এই আমাবস্যার রাইতে আপনি কইতাছেন আমাগো ফাঁসির লাশ নামাইতে যাইতে হইব? ভাইজান, আমার কিন্তু হাত পা অবশ হয়ে আসতেছে, আমি কিন্তু যাবো না। আরে পুলিশের বড় বাবু খবর পাইয়াই তো আমারে পাঠাইছে। ডরাইলে কি আর কাম চলবো? বড় বাবু কইছে লাশ এখনই নামায় রাখতে, নাইলে কাইল সকাল হওয়ার আগেই কুত্তা আর শিয়ালে ছিঁড়া খাইব। সকালেই লাশ মর্গে পাঠাইতে হইব। জলদি করো করিম, আমার একলা যাইতে জান শুকাইয়া যাইতেছে। রতন, একটু সাহসী হ, ডরাইলে তো আমাকে পেট চলবো না। মরা মানুষের ডরাইয়া কি হইব? জ্যান্ত মানুষের মতো মরা মানুষ কারোর ক্ষতি করতে পারে না। মোতালেব ভাই, আপনি চলেন, আমাকে ভ্যান রেডি আছে। রতন, চটের বস্তা আর কাটারি চালো, দেরি কইরা লাভ নাই। আল্লাহ ভরসা, চলেন ভাইজান। কিন্তু কিন্তু একটা কথা দেন, লাশের কাছে গেলে আমার একলা রাইখা যাইবেন না তো? ডন নাই রে বাপ, আমি আসি না। তয় তাড়াতাড়ি পা চালাও, ওইখানে বাতাসটা কেমন জানি ভারী হইয়া রইছে। করিম আর রতন ভ্যান নিয়ে মোতালেব চৌকিদারের পিছু পিছু পূব দিকের পোড়া বাড়ির দিকে রওনা হলো। পোড়া বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে, চারপাশে জঙ্গল আর আগাছায় ভরা। 20 বছর আগে এক ভয়াবহ আগুনে বাড়িটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তারপর থেকে জায়গাটা পরিত্যক্ত। তারা যখন পোড়া বাড়ির সীমানায় পৌঁছালো, চারপাশের পরিবেশ অদ্ভুত রকম নিস্তব্ধ হয়ে গেল। গাছের পাতা নড়ার শব্দটুকুও নেই, শুধু একটা ডাল মরমর করার শব্দ একটানা ভেসে আসছে, যেন কেউ সেটা ধরে ঝুলছে। ওই যে করিম, ওই বড় আম গাছটার ডালে। করিম আর রতন টর্চের আলোতে দেখলো বিশাল একটা আম গাছের মোটা ডাল থেকে একটা লাশ ঝুলছে। লাশের গলায় মোটা পাটের দড়ি, পরনে একটা পুরনো ময়লা পাঞ্জাবি। মুখটা নিচের দিকে ঝুলে আছে বলে অন্ধকারে চেনা যাচ্ছে না। বাতাস না থাকলেও লাশটা ঘড়ির পেন্ডুলামের মতো এদিক ওদিক খুব ধীরে ধীরে দুলছে, আর দড়িটা গাছের ডালের সাথে ঘষা খেয়ে মরমর শব্দ হচ্ছে। ভাইজান, বাতাস তো নাই, তাহলে লাশটা এমন দুলতাছে কেমনে? আরে, ফাঁসির লাশ অনেক সময় এমন এমনিতেই দুলতে থাকে রতন, এইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। মোতালেব ভাই, আপনি আলোটা ধইরা রাখেন। রতন, তুই ভ্যান তাইকা কাশি আর মইটা নিয়ে আয়,
আমি গাছে ওইটা দড়িটা কাইটা দিতেছি, তুই নিচে তাইকে শুধু লাশটা ধরবি। রতন ভয়ে ভয়ে মইটা এনে গাছের গোড়ায় লাগালো। করিম সাবধানে মই বেয়ে উপরে উঠতে লাগলো। লাশের কাছে পৌঁছাতেই করিমের নাকে একটা কড়া গন্ধ এসে লাগলো। গন্ধটা পচা মাংসের নয়, কেমন একটা পোড়া মাংস আর ছাইয়ের গন্ধ। করিম কাঁচি দিয়ে দড়িটা কাটার জন্য হাত বাড়ালো। ঠিক তখনই ঝুলন্ত লাশের মাথাটা হঠাৎ করেই এক ঝটকা দিয়ে ওপরের দিকে উঠে গেল। লাশের চোখ দুটো খোলা, আর সেই চোখ দুটোয় কোনো মণি নেই, শুধু ধবধবে সাদা। লাশটা সরাসরি করিমের দিকে তাকিয়ে গড়গড়ে ফাটা গলায় বলে উঠল, আমার পা মাটিতে লাগতাছে না, আমারে মাটিতে নামতে দে। আস্তাগফিরুল্লাহ, এইটা কেমনে সম্ভব? করিম নিজেকে সামলে নেওয়ার আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। লাশের শরীরটা হঠাৎ করেই অস্বাভাবিক ভারী হয়ে গেল। গাছের মোটা ডালটা সেই ভার সইতে না পেরে মরমর শব্দ করে ভেঙে পড়ল। ডাল, দড়ি আর লাশ সব একসাথে সজোরে নিচে রতনের ঠিক সামনে এসে পড়ল। রতন ভয়ে চিৎকার করে ভ্যানের পেছনে লুকিয়ে পড়ল। করিম তাড়াহুড়ো করে মই থেকে নেমে এলো। রতন, ঠিক আছস তুই? হ ভাইজান, কিন্তু লাশটা। করিম আর মোতালেব টর্চের আলো ফেলে দেখলো লাশটা মাটিতে পড়ে আছে ঠিকই, কিন্তু দড়িটা এখনো তার গলায় ফাঁস হয়ে আটকে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো লাশের দুটো পা গোড়ালি থেকে কাটা, পায়ের পাতা নেই। ইয়া আল্লাহ, এই লোকের তো পায়ের পাতা নাই, তাইলে ও গাছে ওইটা গলায় দই দিল কেমনে? ঠিক সেই মুহূর্তে পোড়াবাড়ির অন্ধকার ধ্বংসস্তূপের ভেতর থেকে খটখট শব্দ করে কাঠের জুতো পায়ে হাঁটার শব্দ ভেসে এলো। শব্দটা ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে। ভাইজান, কি আইতাছে? এই আনে তো আপনি, আমি আর মোতালেব বাইসারা জিন্দা কেউ নাই, তাইলে কাঠের জুতা পায়ে হাঁটে কে? শান্ত হ রতন। মোতালেব ভাই, টর্চের আলোটা ওই ধ্বংসস্তূপের দিকে ধরেন তো। মোতালেব কাপা কাপা হাতে টর্চের আলোটা পোড়াবাড়ির অন্ধকারের দিকে ফেলল। আলো পড়তেই তারা দেখলো ছাই আর পোড়া কাঠের ভেতর থেকে ধোয়ার মতো একটা অবয়ব ধীরে ধীরে বেরিয়ে আসছে। অবয়বটা একজন বয়স্ক মানুষের। তার পরনে আধ পোড়া একটা ফতুয়া, আর পায়ে পুরনো আমলের কাঠের খড়ম। লোকটার শরীরের অর্ধেক অংশ আগুনে ঝলসানো। ইয়া আল্লাহ, এইটা এইটা তো ওয়াজেদ মাস্টার। ওয়াজেদ মাস্টার কে মোতালেব ভাই? করিম, এই পোড়া বাড়ির মালিকা ছিল ওয়াজেদ মাস্টার। 20 বছর আগে এই বাড়িতে আগুন লাগলে মাস্টার সাহেব ঘরের ভিতরে পইড়া মারা গেছিল, কিন্তু উনি আইজ এইখানে কেমনে? ওয়াজেদ মাস্টারের ছায়ামূর্তিটি ধীরে ধীরে সেই পা কাটা লাশের কাছে এসে দাঁড়ালো। তার পোড়া মুখ থেকে কোনো শব্দ বের না হলেও পুরো পরিবেশ জুড়ে একটা ভারী গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো। মোতালেব, লাশের মুখটা ভালো কইরা দেখ, ওরে চিনতে পারস কিনা দেখ তো। মোতালেব ভয়ে ভয়ে একটু এগিয়ে গিয়ে লাশের মুখের দিকে তাকালো। লাশের চোখ সাদা হয়ে থাকলেও মুখের গরম দেখে মোতালেব চমকে উঠল। করিম, এইটা তো রুস্তম, ওয়াজেদ মাস্টারের বাড়ির পুরানা কামলা। আগুন লাগা রাইত থাইকাই ও নিখোঁজ আছিল। এইটা রুস্তম। 20 বছর আগে দেখার লোভে এই রুস্তমই আমার সিন্ধুক ভাইঙ্গা সব চুরি করছিল। আমি দেখা ফেলছিলাম বইলা ও আমারে ঘরে তালা মাইরা বাইরে থেকে আগুন লাগাইয়া দিছিল। আমি পুইরা ছাই হইয়া যাই, আর ও সব নিয়ে বাইকা যায়। ভাইজান, তাইলে ও 2 পায়ের পাতা গেল কই? বাপ খাওয়ে ছাড়ে না রে বাজান। টেকা নিয়া পালানোর সময় রাইতের অন্ধকারে রেল লাইনে পইরা
ট্রেনের চাকায় ওর 2 পা কাইটা যায়। 20 বছর ধইরা ও রাস্তায় রাস্তায় ভিখারির মতো ঘুরছে। নিজের পাপের আগুনে ও প্রতিদিন পুড়ছে। আইজ ওর পাপের বোঝা তার এই পোড়া বাড়িতে টাইনা আনছে। ও নিজেই গাছে ওইটা দড়ি লাগাইয়া দিছে, কিন্তু ওর পা কাটা ছিল বইলা পাশের দড়িতে ঝোলার পরও ওর পা মাটিতে ঠেকে নাই। ওর আত্মা ছটফট করতাছিল মাটিতে নামার লাইগা। হ্যাঁ মাস্টার সাহেব, আপনার প্রতি অনেক অন্যায় হয়েছিল, কিন্তু আল্লাহ ছাড় দেন, ছাইরা দেন না। রুস্তম তার পাপের শাস্তি দুনিয়াতেই পাইয়া গেছে। এখন আপনি তারে মাফ কইরা দেন, আমরা তার লাশটা নিয়ে যাই। ওয়াজেদ মাস্টারের ছায়ামূর্তিটি করিমের দিকে তাকিয়ে একটুখানি হাসল। সেই হাসিতে কোনো ক্ষোভ ছিল না, ছিল এক অদ্ভুত প্রশান্তি। ওরে নিয়ে যাও করিম, আমার আর কোনো আক্ষেপ নাই। দুনিয়ার হিসাব দুনিয়াতে চুকায়া দিয়া গেল। এখন মাটি ওরে কবুল করুক। কথাগুলো শেষ হতেই ওয়াজেদ মাস্টারের ছায়ামূর্তিটি ধীরে ধীরে বাতাসের সাথে মিলিয়ে গেল। খরমের সেই খটখট শব্দটাও চিরতরে থেমে গেল। আর আশ্চর্যের বিষয় হলো, এতক্ষণ লাশের শরীর থেকে যে পোড়া মাংস আর ছাইয়ের কড়া গন্ধ আসছিল তা মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গেল। এখন লাশটাকে একদম সাধারণ একটা মৃতদেহ মনে হচ্ছে। আল্লাহ গো, আইজ রাইতে যা দেখলাম জীবনেও বলতে পারুন না। রুস্তম যেমন বেইমানি করছিল, গ্রামের কেউ গুনাহ করেও টের পায় নাই। মানুষের চোখ ফাঁকি দেওয়া যায় মোতালেব ভাই, কিন্তু উপরওয়ালার চোখ ফাঁকি দেওয়া যায় না। চল রতন, লাশটা ভ্যানে তোল, রাইত অনেক হইছে। করিম আর রতন মিলে রুস্তমের লাশটা ভ্যানে তুলল। মোতালেব টর্চ দেখিয়ে তাদের পথ দেখিয়ে দিল। পুলিশকে সব জানানোর পর পুলিশের নির্দেশে রুস্তমের লাশ গোরস্থানে দাফন করা হচ্ছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই পুরো গ্রাম এই রহস্যে শিউরে উঠেছে। গোরস্থানের এক কোণে এখন কবরের মাটি সমান করার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হ্যাঁ, 20 বছর পর আইসা এই হামেই মরতে হইল। এইটারই কয় নিয়তির টান। মানুষের বিচার থেকে পালাইলেও আল্লাহর বিচার থেকে পালানোর পথ নাই গো করি। যে রুস্তম 20 বছর আগে গ্রাম ছাইরা পালাইছিল, সে আজকা সেই গ্রামে ফিরল, কিন্তু লাশ হইয়া। ভাইজান, কাজ করতে করতে আমি একটা কথা ভাবতাছি। রুস্তমের এক পা তো বহু আগে থেকে কাটা ছিল। ক্রাস ছাড়া ও তো হাঁটতে পারতো না। তাইলে ওই বিশাল আম গাছের অত উঁচু ডাল পর্যন্ত উঠলো কেমনে? ওই ডাল পর্যন্ত পৌঁছানো তো সুস্থ মানুষের জন্য কঠিন। কেউ কি ওরে সাহায্য করছে নাকি, না অন্য কোনো ব্যাপার? হ্যাঁ, এইটাই তো আসল রহস্যের রতন। পাপ যখন মানুষের ঘাড়ে চাপে, তখন সেই পাপই তারে টাইনা গন্তব্যে নিয়ে যায়। রুস্তম নিজে ওই গাছে উঠে নাই, তার অপরাধ বোধ আর নিয়তি তারে ওই ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে গেছিল। তুই দেখলি না, ওর চোখে মুখে কোনো বাঁচার চেষ্টা ছিল না, আসিল শুধু এক পাহাড় সমান আতঙ্ক। যেন কারোর ভয়ে দৌড়াইতে দৌড়াইতে ও ওইখানে আটকা পড়ছিল। তার মানে কি ওয়াজেদ মাস্টারের আত্মা ওরে টাইনা ওইখানে নিয়ে গেছে? গ্রামবাসী তো কয় মাস্টারে এই রুস্তমই আগুন দিয়ে মারছিল। ভাইজান, মাস্টারের আত্মা তো এমন শান্তি পাইছে, তাই না? হ, শান্তি পাইছে। গোরস্থানে শুধু আমরা লাশ দাফন করি না রে রতন, আমরা অনেক সময় অন্যায়ের গুমরে মরা ইতিহাসেও কবর দেই। আমাগো চারপাশে এমন অনেক আত্মা ঘুইরা বেড়ায়, যারা শুধু একটু ন্যায় বিচার চায়। সত্যটা যখন সূর্যের মতো সামনে আইসা দাঁড়ায়, তখনই কেবল তারা পরম শান্তিতে মাটির তলে ঘুমাইতে পারে। আইজ মাস্টারের আত্মা নিশ্চয় কবরে হাসতাছে। ঠিক কইস করি। 20 বছর গ্রামটা কেমন জানি অভিশপ্ত হইয়া আছিল।
রাইতে পোড়াবাড়ির ওই দিক দিয়া যাওনের সময় গরমের শব্দ পাইতো অনেকেই। আইস থাইকা অন্তত পোলাপানগুলা নিশ্চিন্ত ওই আমতরায় যাইতে পারবো। পাপ এখন বিদায় নিছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মালিক। চলেন ভাইজান, মাটি দেওয়া শেষ, হাত মুখ ধুইয়া নে, পেটের ভিতর কেমন জানি করতাছে। হ্যাঁ চল, কাজ শেষ। এইবার পৃথিবীটা একটু হালকা লাগতাছে। রতন, আইজ রাইতে আর ভয় পাইস না। আইজ গোরস্থানে শান্তি নামছে। দাফন শেষে করিম আর রতন যখন মোনাজাত করছে, তখন গোরস্থানের পাশ দিয়ে বয়ে যাওয়া ভোরের হিমেল বাতাসে যেন একটা স্বস্তির দীর্ঘশ্বাস শোনা গেল। করিম জানে আজ রাতের পর থেকে ওই পোড়াবাড়িতে আর কোনো আমাবস্যার রাতে কাঠের খরমের শব্দ শোনা যাবে না। 20 বছরের এক পুরনো ঋণ আজ মাটির বুকেই শোধ হয়ে গেছে। অন্ধকারের অবসান ঘটে, যেমন আলো আসে তেমনি সত্যের দাফনে মিথ্যার অভিশাপও মুছে যায়। মানুষের কর্মফল কখনো পিছু ছাড়ে না। এই গল্পটি আমাদের সেই শিক্ষাই দেয়, অন্যায় করে কেউ কোনোদিনও পার পায়নি। হয়তো আজ না হয় কাল হিসাব তাকে দিতেই হয়। যদি আজকের এই লোমহর্ষক গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক ও কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই শিহরণ জাগানো কাহিনী। এমন আরো অনেক অজানা ও অলৌকিক রহস্যের উন্মোচন দেখতে আমাদের পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন ভালুকাই বাংলার অসাধারণ সব ভিডিও।